সো 1889 সালে মিনকোস্কি নামে এক রাশিয়ান ডাক্তার খেয়াল করলো যে এই সমস্ত প্রাণীর প্যানক্রিয়াস কেটে ফেলে দেওয়া হয়, ওই সমস্ত প্রাণীতে সিভিয়ার ধরনের ডায়াবেটিস গ্রো করে। এটা 1889 সালের কথা। এবং ওইখান থেকে তারা হাইপোথিসিস করলো যে প্যানক্রিয়াস আসলে মেটাবলিজম কন্ট্রোল করে। এটার পরে বিরাট ঘটনা আছে, ইনসুলিন নিয়ে বই আছে, অনেক বড় বড় বই আছে, শুধু ইনসুলিন নিয়েই বই আছে, আমার কাছেও হয়তো দুই একটা আছে। 1922 সালে আইসা এই ইনসুলিনকে অনন্য ইয়ার থেকে, হরমোন থেকে আলাদা করা হইলো এবং এটার নাম দেওয়া হইলো ইনসুলিন। এবং এটা প্রেজেন্ট করা হইলো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ আমেরিকান ফিজিশিয়ানস 1922 সালে প্রমাণ করা হলো। এবং এটার ক্লিনিক্যাল ইউজ এত পরিমাণ বাড়লো যে 1923 সালে এলি লিলি নামে একজন ডাক্তার এটার প্রোডাকশন শুরু করলেন। এবং যারা সেপারেট করছিলেন তারা 1923 সালে এটার এফিকেসি দেখা, ডায়াবেটিস মেলাইটাসে এটার এফিকেসি দেখা 1923 সালে মানে যেই বছর প্রোডাকশন শুরু হয়েছে ওই বছরই ওনাদেরকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া হলো। এতটুকু বললাম কারণ আমরা জানি যে ফিজিক্সে আলবার্ট আইনস্টাইন ওনার ইয়ের পরে, ইনোভেশনের পরে প্রায় 14 বছর লাগছিল ওনাকে নোবেল প্রাইজ পাইতে। এবং নোবেল প্রাইজ গুলা সাধারণত দেওয়া হয় 10, 15, 20 বছর পরে, কিন্তু ইনসুলিনাম কনভেনশনাল মেডিসিনের এত বড় আবিষ্কার যে ওই বছরই তাদেরকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া হলো। এখন ইনসুলিনাম আসলে কি করে? ইনসুলিনাম যেটা করে সেটা হচ্ছে, ইনসুলিন যেটা করে, আমরা কিন্তু ইনসুলিনামে নাই, আমি সরি, আমরা ইনসুলিনে আছি। ইনসুলিনামে যখন ঢুকবো তখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। ইনসুলিন যেটা করে এটা হচ্ছে, এটা আমাদের এনার্জি এবং গ্লুকোজ মেটাবলিজমের সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনারা দেখবেন যে ডায়াবেটিস যাদের আছে তাদের শরীরে কোনো এনার্জি থাকে না, মেন্টাল এনার্জি থাকে না। প্রথমত পায়ের এনার্জি চলে যায়, মানে পায়ের মাসেল গুলা, থাইয়ের কাফ মাসেলের এনার্জি চলে যায়, পরে মাজার এনার্জি চলে যায়, তারপরে আইসা ইউরিনারি ট্র্যাক্টের এনার্জি চলে যায়, ইন্টারকোর্স করতে পারে না, কম সময় হয়। তারপরেও আস্তে আস্তে উপরে উঠে ওইটা ডায়াবেটিসের রোগীটা সাধারণত জিঙ্কের কাছাকাছি চলে যায়। জিঙ্কাম মেটালিকাম ভালো করে পড়লে ডায়াবেটিসের রোগীর দুর্বলতা, মানসিক দুর্বলতাটার মোটামুটি একটা ভালো ধারণা, অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্কাম মেটালিকাম এগুলো যদি আপনারা পড়েন তাহলে এগুলা খুব ভালো ধারণা পাবেন যে ডায়াবেটিসের রোগীর মধ্যে আসলে কি হয়। সো এটার প্রাইমারি ফাংশন হচ্ছে গ্লুকোজ, ব্লাড থেকে গ্লুকোজ হয় স্টোর করবে নতুবা ব্যবহার করবে, ঠিক আছে? এবং এটা যেটা করে, এটা ব্লাড সুগারের যে লেভেল আছে, ব্লাড সুগারের লেভেল কন্ট্রোল করে। তাহলে ইনসুলিনামের প্রথম কাজ হচ্ছে ব্লাড সুগারের লেভেল কন্ট্রোল করে, ঠিক আছে? ইনসুলিন কি করে? ইনসুলিন যেটা করে যে সেলগুলাতে, যাতে সেলগুলাতে ব্লাড গ্লুকোজ যাতে সেলগুলা নিতে পারে ব্লাড স্ট্রিম থেকে, এটার একটা ব্যবস্থা করে। এবং এটা যেটা করে আমাদের স্পেশালি মাসেলে
স্পেশালি আমাদের আপার সাইডের যে মাসেল আছে, পায়ের যে মাসেল আছে, অ্যাডিপোজ যেই টিস্যুজ আছে, যে লিভার আছে, এগুলাতে ইনসুলিন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে যাতে সুগারকে সে নিয়ে নিতে পারে, এইভাবে সে ব্লাড সুগার কন্ট্রোল করে। So this is the first thing about insulin. ইনসুলিন সেকেন্ড জিনিসটা যেটা করে, এগুলো আমরা খুব ডিটেইলে পড়বো। ইনসুলিন সেকেন্ড জিনিসটা যেটা করে সেটা হচ্ছে লিভার। ইনসুলিন সেকেন্ড যে জিনিসটা করে এটা হচ্ছে এনার্জি স্টোর করে, লিভারে এনার্জি স্টোর করে। তো যেটা করে যে এক্সেস যে গ্লুকোজটা আছে, ঠিক আছে, এটা সে গ্লাইকোজেন হিসেবে লিভারে ইয়া করে। হ্যাঁ, এবং যেটা করে সে গ্লাইকোজেনেসিস বা এক্সেস গ্লুকোজ প্রোডাকশন, নিউ গ্লুকোজ যে প্রোডাকশন, মানে সে সুগার কমে রাখে। পুরা কাজটা কিন্তু প্যানক্রিয়াস করে। এবং এরপরে যেটা করে সে ফ্যাট সেলে, অ্যাডিপোজ টিস্যুতে, বা আমাদের যে পেটের যে টিস্যুগুলো আছে, হাতের মাসেলের যে টিস্যুগুলো আছে, বাটাকের যে টিস্যুগুলো আছে, অ্যাডিপোজ টিস্যুতে যেটা করে সে স্টোরেজ করে গ্লুকোজকে। কি হিসাবে স্টোরেজ করে? ফ্যাট হিসাবে স্টোরেজ করে। আপনারা দেখবেন ডায়াবেটিসের প্রথম অবস্থায় রোগী কাঠের মতো শুকিয়ে যায়, কারণ হচ্ছে তার ইনসুলিন রেজিস্ট্যান্স কাজ করে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স কাজ করে তখন সে ইনসুলিন গ্লুকোজ ব্যবহার করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট সে বডির থেকে ফ্যাট টান দেয়, এই কারণে ডায়াবেটিসের রোগী শুকিয়ে যায়। এরপরে কি করে? ইনসুলিন যেটা করে আমাদের মাসেল বিল্ড আপে সাহায্য করে, ঠিক আছে। হ্যাঁ, সে মাসেল সেলের মধ্যে আমাদের মাসেল সেলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড দেয় এবং প্রোটিন সিনথেসিসটা সে প্রমোট করে, ঠিক আছে। সে প্রোটিনের ব্রেকডাউন ঠেকায়া রাখে, প্রোটিন যাতে ভাঙা না যায় সে প্রোটিনের ব্রেকডাউন ঠেকায়া রাখে, ঠিক আছে, এবং মাসেলকে গ্রো করতে ইয়ে করে। তারপরে সে যেটা করে, তারপরে সে এক্সেসিভ ভাবে সে ফ্যাট কিন্তু সে ইয়া করতে দেয় না, ভাঙতে দেয় না। শরীরের মধ্যে যে ফ্যাট আছে ইনসুলিন কিন্তু সেটা ভাঙতে দেয় না, ঠিক আছে। শরীরের মধ্যে যে ফ্যাট আছে, ঠিক আছে। ইনসুলিন বা নন ডায়াবেটিক রোগীদের মধ্যে কি হয়? নন ডায়াবেটিক রোগীদের মধ্যে যেটা হয়, তারা বডির গ্লুকোজ ইউজ করে। ব্লাড স্ট্রিমে যে গ্লুকোজ থাকে, লিভারে যে গ্লুকোজ থাকে, গ্লাইকোজেন, এটা ইউজ করে, কিন্তু বডির অ্যাডিপোজ টিস্যুতে যে ফ্যাট আছে এই ফ্যাটটা সে ইউজ করে না। আর ডায়াবেটিক পেশেন্টদের বা ইনসুলিন রেজিস্ট, আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে অত্যন্ত ডিপ ভাবে পড়বো। আসলে যত না আজকে ইনসুলিন নাম মেডিসিন নিয়ে, মেডিসিনের মধ্যে এত কিছু নাই, এগুলা বুঝলে মেডিসিন অনেক ভালোভাবে বোঝা যাবে। মেডিসিনের মধ্যে এত কিছু নাই, কিন্তু এগুলা বুঝতে হবে, নতুবা ইনসুলিন ব্যবহার করতে পারবেন না। আমি যখন কোনো ক্লাসে প্যাথোফিজিওলজি বলবো, মাথায় রাখবেন যে প্যাথোফিজিওলজি লাগবে। আমি যে ক্লাসে বলবো না মনে করবেন যে এটাতে লাগবে না। আমি যদি আপনাকে ব্রেন ক্যান্সার করাইতে যাই, সরি ব্রেন টিউমার করাইতে যাই, আপনি দেখবেন আমি পুরো ব্রেন নিয়ে কিভাবে কথা বলবো। কিন্তু আমি যদি আপনাকে স্টমাক আলসার করাইতে যাই, আমি দেখবেন যে আমি স্টমাক আলসার নিয়ে প্যাথোফিজিওলজি নিয়ে কিছু বলতেছি না, কারণ ওইখানে কিছু করার নাই, ওইখানে কিছু বোঝার নেই। দেখ, তাহলে ফ্যাট মেটাবলিজম আমরা বুঝলাম। এরপরে কি করে? এরপরে যেটা করে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের রোগীরা যখন ডায়াবেটিস অনেক পরিমাণ বেড়ে যায় বা হাইপারগ্লাইসেমিক হয়ে যায় বা হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, দেখবেন তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। কারণ তার বডিতে ইনসুলিনের গ্যাঞ্জাম লেগে গেছে, এবং ইনসুলিনের গ্যাঞ্জাম লাগা যাওয়ার জন্য তার পটাশিয়াম লেভেল পড়ে গেছে। তার পটাশিয়াম লেভেল পড়ে গেছে, এবং যখন এই পটাশিয়াম লেভেল পড়ে যাবে ইনভেরিয়েবলি ম্যাগনেসিয়াম লেভেল, সরি সোডিয়াম লেভেল পড়ে যাবে। এবং যখনই সোডিয়াম লেভেল, ডায়াবেটিস রোগী আসা বলবে আপনাকে, প্রায় সময় আপনাকে বলবে যে স্যার আমি তো মাথা ঘুরে পড়ে গেছি, আমি তো আমার অফিসে মাথা ঘুরে পড়ে গেছি, আমি তো আমার সিঁড়িতে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। কারণ হচ্ছে তার পটাশিয়াম লেভেলের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে।
পটাশিয়াম কি করে? হোয়াট ইজ অ্যাকচুয়ালি পটাশিয়াম? হোয়াট ইজ অ্যাকচুয়ালি ক্যালি? ক্যালি কি করে? ক্যালি নার্ভের কমিউনিকেশন মেনটেন করে। পটাশিয়াম কমিউনিকেশন মেনটেন। এই কারণে রোগীর কাছে মনে হয় আমি কিছু চিনতেছি না, আমি কিছু দেখতেছি না, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, 2টা স্যালাইন খাওয়ায় দেন, রুগী সব ঠিক হয়ে যায়। কেন ঠিক হয়ে যায়? একটু ডাবের পানি খাওয়ায় দেন, রুগী ঠিক হয়ে যায়। কেন ঠিক হয়ে যায়? কারণ হচ্ছে তার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক হয়ে যায়। সো এগুলা কেন বললাম? এখন আমরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ঢুকবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইনসুলিন বোঝার থেকেও গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ এটা যদি না বুঝেন তাহলে ইনসুলিন ব্যবহার করতে পারবেন না। এটা না বুঝলে ইনফ্যাক্ট ডায়াবেটিসও সারাইতে পারবেন না। কারণ ডায়াবেটিসের রোগীরা প্রি ডায়াবেটিক, আমার কাছে কোন রোগী প্রি ডায়াবেটিক আসলে আমি আপনাকে বলে দিতে পারি, যদি আল্লাহর কাছ থেকে লেখায়া না নিয়ে আসে যে তার ডায়াবেটিস হবে, তার ডায়াবেটিস হবে না। এটা আমি আপনাকে বলে দিতে পারি। ঠিক আছে, এটা আমি আপনাকে কনফার্ম করে বলে দিতে পারি, একদম নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আমি যদি খেয়াল করি, কারণ ডায়াবেটিস হওয়ার অনেক আগে ইনসুলিন রেজিস্ট্যান্স বডিতে শুরু হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের আমি আপনারে কয়েকটা উদাহরণ দিই এই থিওরিতে যাওয়ার আগে, কারণ এটা অনেক লম্বাইয়া, আপনাদেরকে আমি বুঝাই। আমার কাছে, আপনার কাছে অনেক রুগী আসে, আয়সা বলে স্যার আমার বাচ্চা অনেক বেশি পরিমাণ ওজন, আমার বাচ্চা খালি এটা খায় ওইটা খায়, এটা খায় ওইটা খায়, এবং আমার বাচ্চা খিদা লাগলে সহ্য করতে পারে না। এই বাচ্চার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগী আইসা বলবে যে তার ক্ষুধা লাগলে মাথা ঘুরায়, ডায়াবেটিস নাই, ক্ষুধা লাগলে মাথা ঘুরায়। ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগী আইসা বলবে ক্ষুধা লাগলে বা পেট খালি থাকলে হাতের কাঁধে ব্যথা করে, পায়ের হাঁটুতে ব্যথা করে। ইনসুলিন রেজিস্ট্যান্সের মহিলারা যারা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় ডায়াবেটিস হওয়ার আগে, তো হয় তখন যদি সে বিবাহিত থাকুক আর অবিবাহিত থাকুক, 99% ইনসুলিন রেজিস্ট্যান্সের মহিলাদের মধ্যে পিসিওএস দেখা দেয়। ঠিক আছে, পিসিওএস দেখা দেয়। তখন আমরা ঠেলা ওই যত ওষুধ দেই না কেন, তার যদি ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে তাকানো না হয়, মোস্ট অফ দা টাইম ওই পিসিওএস আমরা কিছু করতে পারি না। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সের যারা বয়স্ক আছেন, 50-এর উপরে বয়স, 55-এর উপরে বয়স, এদের ছোট ছোট ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য মিনি স্ট্রোক হয়। হুম, কারণ ডায়াবেটিস থাকুক আর না থাকুক, ডায়াবেটিস তো আমাদের টার্ম, এটা শরীরের টার্ম না। ডায়াবেটিস থাকুক আর না থাকুক, এদের মাঝে মাঝেই হাইপোগ্লাইসেমিক, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সাথে সাথে তার হাইপোগ্লাইসেমিয়ার গ্যাঞ্জাম শুরু হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সাথে সাথে তার মেটাবলিক গ্যাঞ্জাম শুরু হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সাথে সাথে কি হবে? তার সম্পূর্ণ হরমোন সিস্টেম ভেঙে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা, সরি, ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা খুব ভালো করে বুঝি, নতুবা কিন্তু আমরা ফাঁপড়ের মধ্যে পড়বো এবং আমরা আসলে কিছু করতে পারবো না। তো আজকে ক্লাসই মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে। সো ইনসুলিন রেজিস্ট্যান্স কি করে? ঠিক আছে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা করে, যখন আপনার বডি ইনসুলিনের সাথে ইনসুলিনকে রেসপন্স করা বন্ধ করে দেয়, তখন আমরা সেই সময়টাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সে কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সে যেটা হয়, এই একটি সেল আছে, আমি এগুলা সেল টেলের নামে গেলাম না, কারণ এখানে ছোট বড় সবাই আছে, সবাইকে বুঝতে হবে। আমি সেলের নামে গেলাম না, ওগুলা আমাদের কোনো দরকার নাই। ওগুলা আসলে ফার্মাসিস্ট ছাড়া কারোই কোনো দরকার নেই, ডাক্তারদেরও দরকার নেই, মানে অ্যালোপ্যাথিক ডাক্তারদের। ওদের যেটা হয় এখানে, আমাদের বডি যে পরিমাণ গ্লুকোজ মেটাবলাইজ করার কথা, অতটুকু গ্লুকোজ মেটাবলাইজ করার জন্য প্যানক্রিয়াস যেটা করে, ইনসুলিন প্রডিউস করতে থাকে। কিন্তু প্যানক্রিয়াস যে ইনসুলিন প্রডিউস করতেছে,
আমাদের বডির টিস্যু রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টর গুলা, এপি রিসেপ্টর গুলা, এগুলা কি করে? এগুলা তখন আর ইনসুলিন নেয় না। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় আমাদের বডিতে, মানে আমাদের ব্লাড স্ট্রিম ইনসুলিন চলে আসে, কিন্তু আমাদের সেলে ইনসুলিন যায় না। যখন প্যানক্রিয়াস এই কাহিনী দেখে, তখন প্যানক্রিয়াস করে কি, প্যানক্রিয়াস আরো বেশি পরিমাণ ইনসুলিন তৈরি করে, এবং এইভাবে করতে 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 রোগী আস্তে 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 হাইপারগ্লাইসেমিয়ার দিকে চলে যায়। দিস ইজ দ্য থিং। মানে সোজা কথা হচ্ছে গ্লুকোজ মেটাবলাইজ হচ্ছে না, গ্লুকোজ নিচ্ছে না। আর গ্লুকোজ ব্লাড স্ট্রিমে আছে, কিন্তু বডির যে টিস্যু আছে, আমাদের শরীরের যে কোষ আছে, কোষের যে রিসেপ্টর আছে, ইনসুলিন রিসেপ্টর আছে, সেই ইনসুলিন রিসেপ্টর আর কাজ করতেছে না, কমতে থাকে। যখন কমতে থাকে তখন আস্তে আস্তে 10 বছর 12 বছর, কারো জেনেটিক্যালি ডায়াবেটিস না থাকলে 10-15 বছর লাগে, আর জেনেটিক্যালি ডায়াবেটিস থাকলে 3 থেকে 5 বছরের মধ্যে তার ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 ডায়াবেটিসের দিকে সে চলে যায়। আর জেনেটিক্যালি যদি ক্যান্সার মায়াজম থাকে, স্পেশালি টিউবারকুলার মায়াজম থাকে, মায়ের টিউবারকুলোসিস ছিল, বাবার টিউবারকুলোসিস ছিল, নানার টিউবারকুলোসিস ছিল, যক্ষা ছিল, এই সমস্ত থাকলে সাধারণত তারা জুভেনাইল ডায়াবেটিস বা আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে চলে যায়। আমার কাছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের অনেক রোগী আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, এদের কারোই ইনসুলিন কোনো কাজ করে না। কি একটা অবস্থা! মানে জার্মানির থেকে ইনসুলিন আনা আনা ইনসুলিন দেওয়া হচ্ছে, তার মাসে ইনসুলিন কিনতে 18,000 22,000 টাকা পর্যন্ত লাগে, কিন্তু ইনসুলিন কাজ করে না। এই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কথা। এবং এবার হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, কারণ এখন আমি প্যাথোফিজিওলজিতে ঢুকবো, তখন আর সুযোগ পাবো না। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনি টেস্ট করে পাবেন না। যে সমস্ত টেস্ট আছে ওই সমস্ত টেস্ট কনক্লুসিভ টেস্ট না, সুতরাং আপনি এটা টেস্ট করে পাবেন না। ওই রোগীর ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? কি কি কাহিনী হলে বুঝবেন? কারণ ওই লেভেলে যদি রুগীতে আপনি পান, তাহলে তার ডায়াবেটিস আপনি আটকে দিতে পারবেন, কোনো সন্দেহ নেই, সরাসরি পাবেন। এখন আসেন আমরা কিভাবে বুঝবো। সো ইনসুলিন রেজিস্ট্যান্স কি ধরনের প্রবলেম তৈরি করে? ইনসুলিন রেজিস্ট্যান্স প্রথম অবস্থাতে আমার হাই ব্লাড সুগার তৈরি করে, ব্লাড সুগারের লেভেল ইলেভেট করে, 6.5 থেকে 7 হয়ে যায়। কিন্তু এটা সব সময় থাকে না। আমার এক রুগী আছে, আমি শিওর উনার ডায়াবেটিস আছে, কিন্তু উনার ডায়াবেটিস খুঁজে পাওয়া যায় না, কারণ উনার এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বডিতে। ঠিক আছে, তাহলে হাইপারগ্লাইসেমিয়া শুরু হয়। দ্বিতীয়ত হচ্ছে, যখনই ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হবে, যখনই বডির মধ্যে এই পরিমাণ সুগার ঘুরতে থাকবে মেটাবলাইজ না হইয়া, তখন কি হবে? আস্তে আস্তে যেটা হবে, এটা হচ্ছে তার আহ, ইয়া হয়ে তার ইয়া হইতে থাকবে, ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকবে, মানে এলডিএল বাড়তে থাকবে, এইচডিএল কমতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট তার হার্ট উইক হয়ে পড়বে, তার হাইপার টেনশন শুরু হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে ইউরিক অ্যাসিডের প্রবণতা অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। ব্লাড ভেসেল গুলাতে স্টেনোসিস চলে আসে, ব্লাড ভেসেল গুলাতে রাপচার চলে আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্সে যেটা সবচেয়ে বড় ক্ষতি হয়, এটা হচ্ছে লিভার ইফেক্টেড হয়। যখন লিভার ইফেক্টেড হয়, তখন আমাদের ব্লাড ক্লটিং এর সমস্যা চলে আসে, আমাদের ব্লাড ক্লট হয় না। বুড়া বুড়া মানুষ দেখবেন, ডায়াবেটিসের মানুষ দেখবেন যে শরীরের মধ্যে রক্ত জমে থাকে। কারণ হচ্ছে যে মানে তার রক্ত জমা থাকার কারণ হচ্ছে যে তার কি হয়, তার আসলে ব্লাডের যে কোয়াগুলেশন আছে, কোয়াগুলেশন ফ্যাক্টর নষ্ট হয়ে গেছে, তার আর ব্লাড জমে না এখন। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি, প্রথম দিন টাইম। আমরা এই টেস্ট করে দেখতে পারি, যদি এটা 13 সেকেন্ড 14 সেকেন্ডের বেশি হয়, ইট ইজ এ ভেরি সিভিয়ার কেস অফ ব্লাড কোয়াগুলেশন। ওকে, এরপরে হচ্ছে আহ এটার সেকেন্ডারি স্টেজে কি হয়? সেকেন্ডারি স্টেজে যেটা হয়, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস হয়। ঠিক আছে, হ্যাঁ। তারপরে মেটাবলিক এনজাইম লাগে, যেমন হাই ব্লাড সুগার থাকে, ব্লাড প্রেশার থাকে, কোলেস্টেরল হাই হয়ে যায়।
ঠিক আছে, ফ্যাটি লিভার ডিজিজ থাকে। গতকালকে এই কারণে বলছি যে ইনসুলিন নিয়ে আজকে কোনো কথাই বলবো না। এবং তার ব্রেইন স্ট্রোকের দিকে চলে যায়, ব্রেইনের যে ভেন গুলো আছে, ভেন গুলো আস্তে আস্তে রাপচার হয়, অল্প অল্প করে স্ট্রোক হয়। মানুষ বুঝে না, মানুষ ছোট ছোট স্ট্রোক হলে 99% সময় বোঝা যায় না। আমি সেদিন একটা রুগী দেখছি, আমি শিওর এই বেটা 3 বার স্ট্রোক হয়েছে, কিন্তু ইনার স্ট্রোক বোঝার কোনো সিস্টেম, মানে ইনি বলতে পারবে না যে ইনার স্ট্রোক হয়েছে। তারপরে হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। পলিসিস্টিক ওভারিতে সমস্ত মহিলাদের এটা একদম কমন, যত মোটা মহিলা দেখবেন এদের সবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বোঝার একটা বড় দিক হচ্ছে, এটা আসবেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে বা পিসিওডি থাকলে, এটা আসবেই, তার হার্সুটিজম চলে আসবে, অন্তত নাকের নিচে কিছু কিছু হালকা হালকা গোফ চলে আসবে। যখনই নাকের নিচে গোফ চলে আসবে এবং যখনই তার ওভারি টেস্ট করে দেখবেন বা ইউএসজি করে দেখবেন যে তার সিস্ট নাই, তখন বুঝবেন যে এই বাচ্চার কি হয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। কোনো বাচ্চা তার হাইট থেকে, বাচ্চা মানে আমি 18 বছর পর্যন্ত বুঝাইতেছি, কোনো বাচ্চা তার হাইট থেকে যদি 7 কেজি ওজন বেশি থাকে, 5 থেকে 7 কেজি ওজন বেশি থাকে, 95% সময় এই বাচ্চার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে। এবং 10-12 বছর পরে এই বাচ্চার কি হবে, ডায়াবেটিস মেলাইটাস শুরু হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এইটা আসলে কিভাবে আমাদেরকে ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 2 ডায়াবেটিস এর দিকে নিয়ে যায়? এটা আমাদেরকে টাইপ 2 ডায়াবেটিস এর দিকে নিয়ে যায় যে কিভাবে এটা হচ্ছে লিভারের মধ্যে এটা গিয়া গ্যাঞ্জাম করে ফেলে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার আগের থেকেই যেটা হবে, এটা হচ্ছে যে তার প্যানক্রিয়াস কাজ করা কমায়া দিবে, আস্তে আস্তে কমায়া দিবে। কারণ প্যানক্রিয়াস 50% বেশি কাজ করলে তো কারো ডায়াবেটিস হবে না, মানে টাইপ 2 ডায়াবেটিস হবে না। ঠিক আছে, যত বেশি ব্লাডে ইনসুলিন লেভেল থাকবে তত বেশি পরিমাণ তার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, এবং একটা পর্যায়ে গিয়া তার প্যানক্রিয়াস সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিবে, কারণ সে এতদিন কাজ করতে করতে টায়ার্ড। ঠিক আছে, এইভাবে তার ব্লাড সুগার বাড়তে থাকবে এবং সে ডায়াবেটিসের দিকে চলে যাবে। ঠিক আছে।